আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন। তো আমি গত 5 মাস ধরে 5-6 মাস ধরে এই সৌদি আরব আছি। তো এই সৌদি আরব নিয়ে আমার কিছু কথা ছিল যেগুলো আমি বলবো বলবো বলিনি। আসার পর থেকে এই 5 মাস কি হয়েছে না হয়েছে ওগুলো কোনো কিছু বলি নাই। ভাবছি একটা ভিডিওর মধ্যে সবকিছু একবারে খুইলা বলবো। এই ভিডিওটা বড় হইতে পারে, কিন্তু আপনারা যদি শুনেন পুরো ভিডিওর কথাগুলা, তাহলে আপনাদের জন্য অনেক, আমি মনে করি অনেক উপকারিত হবেন আপনারা। ঠিক আছে? কারণ যেই দেশের মধ্যে আছে সেই জানে। ঠিক আছে? আপনি বাংলাদেশে থেকে বলতে পারবেন না এই দেশ ভালো, এই দেশ এইটা, এই দেশ ওইটা, বা ইউরোপ ভালো, ইউরোপ এইটা, এগুলা মন্তব্য দিতে পারবেন না। এই জায়গায় আসলেই বুঝতে পারবেন যে আসলে এই জায়গার অবস্থাটা কি চলতেছে, ভালো চলতেছে খারাপ চলতেছে, এগুলা সব বুঝতে পারবেন। তো আমি একবারে শুরু থেকে কথাটা বলি, স্টোরিটা বলি। তো আমি এখানে আসি এপ্রিলের 27 তারিখ, 28 তারিখ আসি, 28 তারিখে এখানে আসি। 27 তারিখে আমার ফ্লাইট থাকে, আর 28 তারিখ আমি নামি সৌদি আরব এপ্রিল মাসে। তো আপনার প্রথমে এয়ারপোর্ট সব কিছুই ওকে, সব কিছুই ঠিকঠাক হয়েছে। ট্রানজিট ছিল আমার আপনার ওমানের মাসকাটে পড়ছে ট্রানজিট। তো ওইখানে ট্রানজিট 5 ঘন্টা ছিল। 5 ঘন্টা কোনোভাবে কাটায় পরে মনে করেন আবার রওনা দিলাম নেক্সট ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে। তো আসার পর এখানে আইসা কল দিছি, যার মাধ্যমে আসি। সে বলছে যে আমার এখানে এয়ারপোর্টে রিসিভ করবে। আমি নামছিলাম জেদ্দা। উমরা হজের জন্য যারা আসে হাজিরা, দূর দূরান্ত থেকে হাজিরা আসে, তো ওইখানে হাজিদের আর কি এয়ারপোর্ট। তো ওইখানে নামছি। নামার পরে আপনার আমি কল দিছি, সবাইরই কল দিছি। তো সে বলতেছে তারে সব দাল, আমার এজেন্সি কল দিছি, এজেন্সি তারে দেয় প্রায় 5 জনের নাম্বার দিছে আমারে। মানে সে তার নাম্বার দেয়, আবার যার নাম্বার দেয় তারে কল দেওয়ার পর সে আবার আরেকজনের নাম্বার দেয়, এমন করে 5 জনের নাম্বার দেওয়ার পরে বললো যে মক্কায় এরকম এরকম জায়গায় যাও, তুমি অ্যাড্রেস আমাকে সেন্ড করছো। তো যাওয়ার পরে, তো ওই দিন যেতে যেতে রাত 2টা বাজে। 2টা বাজে সৌদি আরবের টাইমে, বাংলাদেশে 5টা বাজে। তো এই কারণে আপনার ওই দিন আর বাসায় কারোর সাথে কথা বলতে পারি নাই, রাত হয়ে গেছিল অনেক, তাই আর কথা বলতে পারিনি বেশি। তো এখন আপনার যেটা হয়েছে যে পরের দিন সকালে কল দিছি, সবাইকেই কল দিছি, কল দিয়ে ভালো মন্দ ঠিকঠাক বলছি। তো ওই দিন আর কাজে নেয় নাই আমাকে। আমিও জানতাম না কি কাজ। আমার বললো যে এই তোমার এই কাজ রেস্টুরেন্টে, ঠিক আছে, ওয়েটারের কাজ ছিল। তো যাওয়ার পর শুনি যে কাজ অন্য। এটা আমি যেইখানে গেছিলাম সেইখানে আপনার আমাকে কেউ চেনে না, আমার এজেন্সির কেউ চেনে না, এজেন্সির লোকদের। তো ওই সময় একটা সমস্যায় পড়লাম। তো ওই যে জায়গায় ছিলাম ওই জায়গায় আপনার কনস্ট্রাকশনের কাজ করায় সাপ্লায়ার এরা, যারা সৌদি আরবে থাকেন বা থাইকা গেছেন বুঝবেন, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই বুঝবেন যে সাপ্লাই জিনিসটা কি। সাপ্লাই হলো ছেলে আমাদের লোকজন থাকে, যে সাপ্লায়ার তার আন্ডারে কিছু লোকজন থাকে। তো সে লোক দেয়, আর কাজ করানোর পরে তাদের টাকা টুকা দেয় আর কি, মাস শেষে টাকা দিয়ে দেয়। সাপ্লাই সিস্টেমটা এরকম। কিন্তু ওই জায়গায় আপনার আকামা থাকে, এই দেশে যে আপনার আপনি থাকবেন স্থায়ী, ওটার একটা কার্ড থাকে, যে আপনি 2 বছরের জন্য 1 বছরের জন্য, ঠিক আছে, এরকম একটা কাজ থাকে, কার্ড থাকে, ওটার নাম হলো আকামা কার্ড।
ওই ন্যাশনাল আইডি কার্ডের মতোই, আমাদের বাংলাদেশে যে ন্যাশনাল আইডি কার্ড ওইটার মতোই, সব দেশে এরকম কার্ড থাকে না। তো আমাদের প্রবাসীদের জন্য ওটা থাকে হলো ভ্যালিড এক্সপায়ারি সিস্টেম। তো পরে আপনার ওই জায়গায়, তো আমি তুই কাজের জন্য আসিনি, তো পাশাপাশি এখন কাজ না করলে ওইখানে রাখবেও না, খাওয়াবেও না। তো আমি কাউরে, সৌদি আরব তো আমার কোনো ফ্যামিলি মেম্বারও নাই, ঠিক আছে। সৌদি আরবে আমি আইসা পরে কোথায় যাব এখন, যদি এখান থেকে বাইর করে দেয় তো নানান জায়গায় একটা ফ্যাসাদে পড়বো। তো আমি ওখানে থেকেই চেষ্টা করছি যে অন্যান্য জায়গায় ঠিকঠাক করার জন্য, কারণ আমি বুঝে ফেলছি যে এই জায়গায় অন্যরকম অবস্থা চলে গেছে। আমি আসছি 3 মাসের ভিসা, ভিসা হইলো আপনার 3 মাসের ছিল, আগামও 3 মাসের পেয়েছি। তো আর কি সাপ্লাই বিষয় এগুলো অত বেশি নলেজ নাই, যতটুকু আমি বুঝতেছি ততটুকু অনুযায়ী বলতেছি যে 3 মাসের ভিসা ইয়ান ছিল। তো আমার আগামও দিছি 3 মাসের। তো পরে হইলো কি, আসার পর এখানে হইলো হজের সময় চলতেছিল, হজের সিজন। তো হজের সময় আপনার মক্কায় হয় কি, আমি তো ছিলাম মক্কায়, মক্কায় হয় কি হজের সময় আপনার ইলিগাল যে লোকগুলো আছে, আকামা ছাড়া যে লোকগুলো আছে সৌদি আরবে, তাদেরকে আপনার ধইরা ধইরা পাঠায় দেয়। তো ধইরা ধইরা পাঠায় দেয়, তো সবারই সেফভাবে থাকতে হয় ঘরের মধ্যে। আর মক্কায় তো আপনার নানান হাজিরা হজ করতে আসে, হজের জন্য আসে। তো হজের জন্য আসলে মক্কা শহরটা আপনার চায় যে তারা একটু মানে পরিষ্কার রাখতে, সুন্দর রাখতে। আপনার পরিষ্কার বলতে পরিষ্কার, এই দেশ অনেক পরিষ্কার, বলতেছে হইলো লোকজন লোকজন জানি কম থাকে, ভিড়ভাড়টা জানি কম হয় এখানে। তো এটার জন্য আর কি ইলিগাল লোকগুলো ধৈরা ধৈরা পাঠায় দিতেছিল, বা ধৈরা ধৈরা আপনার জেদ্দায় আনতেছিল, জেদ্দায় না ছেড়া দেয়, এসে রিয়াদে নিয়ে ছেড়া দেয় মরুভূমি সাইড দিয়ে। তো 7 দিন ওইখানে কাজ করছি, ঠিক আছে। ওইখানে কাজ করে আশেপাশে ভাও করার চেষ্টা করছি। তা আসার পর কোনো ভাও বা কোনো কিছুই ম্যানেজ হয় নাই। তো 7 দিন পর রাত্রেবেলা আমাদের রুমেই পুলিশ আসছে। একবার রাত্রে ঘুমাচ্ছিলাম, 1:30টার দিকে পুলিশ আসছে, ঘুম আমরা সবাই। গেট কিভাবে খুলছে জানি না, ভাইঙ্গা মনে খুলছিল গেট। গেট ছিল লোহার গেট, স্টিলের গেটগুলো ছিল। তো গেটগুলো ভাইঙ্গা ঢুকছে, আমরা সবাই ঘুম। তো চিল্লাচিল্লি করতেছে, করতে 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 এক সময় দেখলাম যে সবার আকামা চেক দিতেছে। তো আমার তো আকামা নাই, আমি নতুন, আমার আকামা আসতে আসতেও 5-6 দিন লাগবো আর কি। সাথে সাথেই দিয়ে দেয় আকামা, কিন্তু দালাল তো বুঝেনি, বাংলাদেশের এজেন্সি তো বুঝেনি, সবই দালাল। মুখে মিষ্টি মিষ্টি কথা থাকবো, কিন্তু কোনো কাজের সময় কোনো কাজই করবো না। তো আমি আমার দালালের নামটা নিচ্ছি না, কারণ একটু এলাকা ভিত্তিক, তো নাম বলতেছি না, কিন্তু আপনাদের আমি এতটুকু বলতেছি, এই কথাগুলো বলতেছি আপনাদের সচেতন হওয়ার জন্য, যে আপনারা যেন ঠিকঠাক থাকেন, ঠিক আছে। আর উপর আল্লাহ তো দেখছেই কি অবস্থার মধ্যে আমি গেছি। তো ওই তার বিচার আল্লাহই করব, ঠিক আছে। আমি আর এখান থেকে কোনো কিছু বলবো না, আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিছি। তো পরে আপনার 7 দিন পর ধইরা নিল। ধরার পরে এই যে এই গেঞ্জিটাই পরা ছিল, আর একটা হাফ প্যান্ট পরা ছিল, ঘুমাইছিলাম। পরে ধরার পর ওইটা পরে অবভিয়াসলি ফুল প্যান্ট পরে পরে আপনার ধরলো। ধরার পরে আপনার বাসে উঠাইলো। 2টা বিল্ডিং মিলে প্রায়, এই যে বাসগুলো বড় বড় বাস, তো 2টা বিল্ডিং মিলে প্রায় 16টা বাস ঘুরছে। ইলিগাল লোকজন বা এক্সপায়ারি লোকজন, যেটা বলি, ইলিগাল বলতে খারাপ শোনা যায়, এক্সপায়ারি লোকজন যেগুলো ছিল, ঠিক আছে। তো ওইগুলারে সবগুলোর ধরছে। তো আমি আমার পাসপোর্ট শো করাইছি। তো পাসপোর্ট শো করার পরে বলতেছে যে না, পাসপোর্টে কাজ হইব না, এই জায়গায় থাকতে হলে এই কামা কার্ড থাকে, মক্কায় থাকতে হলে এই কামা কার্ড লাগে। আর আপনার মক্কার এরিয়ার মধ্যে একটা আলাদা একটা কার্ড থাকে, বলদিয়া কার্ড, কি কার্ড বলবো এটারে, ওগুলা রাখতে হয়। তো কারো কাছে ছিল না, আমাদের রুমের একজনের কাছে ছিল এক্সপায়ারি আগের আকামা। আর নতুন একটা বানাইছে, ওইটা হলো রিয়াদেরই
এটার মক্কার না, তো এক্সপায়ারি আগাম মক্কার যেহেতু ছিল তো ওরে রাখছে, আর বাকিগুলা সবগুলারে নিয়ে গেছে। এই দেশের পুলিশের মনে কি চলে কোন সময় বলা যায় না। পরে করলো কি, ধরছে, ধইরা নিল আমাদের সবাইরে, সকালে নিয়ে গেছে জেদ্দা, মানে যেতে যেতে জেদ্দা আর কি, যেতে ওই যে একটা ক্যাম্প বানাইছে, তো ওইখানে নিয়ে সব লোকরে রাখছে, ভালো সিস্টেম করেই রাখছে। তারা যে একবার ওপেনে ছেড়ে দিব বা ওপেনে রেখে দিব এরকম না, ভালো সিস্টেম করেই রাখছে। ওই জায়গা থেকে আবার আপনার লোকজন চলেও যেতেছে তার জায়গা মতন, যে যাতে ধরছে ওই জায়গায় আবার চলে যেতেছে, এলো সিস্টেম। কিন্তু মক্কার সময়, এই হজের সময় আপনার মক্কা এরিয়াতে যারা ইল্লিগাল, ঠিক আছে, যাদের আকামা নাই, তাদের যাতায়াতে অনেক কষ্ট হবে, অনেক টাকা খরচ হবে, যেটা আমার হয়েছিল, ঠিক আছে। পরে সে ধইরা নিয়ে গেল, তো আমি আমার ফ্যামিলি জানাইলাম, বাসা সবাই জানালাম, আমার এজেন্সিরে জানাইলাম। আমার এজেন্সি করলো কি, আমাকে আপনার আরেকজনের মাধ্যমে আমারে মক্কা মদিনায় ট্রান্সফার করতেছে, ঠিক আছে। আর আমার ওইখান থেকে ফেরার জন্য টাকা পাঠাইছে। আমি বলছি আমার কাছে টাকা নেই, আমার টাকা পাঠাইছে। পাঠানোর পরে আমি ওইখান থেকে আবার মক্কায় ঢুকছি, মক্কায় ঢুইকা জেদা থেকে মক্কায় ঢুকছি। মক্কা ঢুইকা আপনার আমার ব্যাগ টেগ যা ছিল সব কিছু আমি নিয়ে নেক্সট একটা গাড়িতে উঠছি মদিনায় রওনা দেওয়ার জন্য। মদিনার আপনার স্ট্যান্ড থাকে না, নানান জায়গায় বাস স্ট্যান্ড, তারপর আপনার প্রাইভেট কার, এগুলো থাকে। তো ওই স্ট্যান্ডে গেছি মদিনার, ওইখানে যে একটা গাড়িতে উঠছি, ওইটা পরে মদিনায় আসলাম। মদিনায় যার আন্ডারে ছিলাম, তো সে আবার আপনার ঠিক মতন আপনার খাবারের টাকা ঠিক মতন দিত না, ঠিক আছে। তো ওইখানে একটু সমস্যা হয়েছিল খাবার নিয়ে, কিন্তু রাখছে ভালো ভালো জায়গায়। তো যার মাধ্যমে পাঠিয়েছে সেও বাংলাদেশে থাকে, আর ওই যার কাছে হ্যান্ড ওভার করছে আমার ব্যাপারটা, সে বাংলাদেশে থাকেই সৌদি আরবে আরেকজনকে দিয়া আমার কাজ ব্যবস্থা করে দেওয়ার ট্রাই করতেছে। এরকম করতে করতে প্রায় ওইখানে আমার লেগে গেল আপনার 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন হয়নি, 15 দিন ধরেন, 15 দিন ছিল। 15 দিন ওইখানে থাকার পরে এখন দেখি যে হয় না, কোনো খবর নাই। এই 15 দিনে আপনার 2-3 বার মনে হয় খাবার টাকা পাইছি, বাকিটা বাকিটা নিজে থেকেই ম্যানেজ করে করে চলতে হয়েছে। পরে পায় না কোনো জায়গায় ব্যবস্থা করে দিতে পারতেছে না। পরে আমি একটু চেইতে গেছি যে দিতে পারতেছে না, দিতে হবে না, আপনি আমার টাকা বা আপনি আমার, মানে আমি একটু চেইতা অনেক কথাবার্তা বলছি। বলার পরে তো দেখতেছে বাংলাদেশে যে আছে, যার মাধ্যমে বুঝাই দিছে আমার কাগজপাতি গুলো সবকিছু বুঝাই দিছে, যার আন্ডারে নতুন। তো সে আবার আরেকজনের যারে ধরছিল সৌদি আরবে, তারে বাদ দিয়ে আরেকজনে ধরছে, বলছে যে এই যে মদিনারই আরেকটা সাইডে আরেকজন থাকে, তার চিনা পরিচিত, ওইখানে গেলাম রাত্রেবেলা। রাত্রে গেছি, সকালের মধ্যেই আপনার কাজ কাম সবকিছু ব্যবস্থা হয়ে গেছে। রাত্রে রওনা দিব কাজ, ওয়্যার হাউসে ফুড প্যাকেজিং কাজ ছিল। তারপরে এই কাজ রাত্রেবেলা গেছি জেদ্দা, আবার যেতে হয়েছে। যেতে গেলাম, যাওয়ার পরে যার যে কাজ ব্যবস্থা করে দিব তার আন্ডারে থাকলাম রাত। থাকার পরে পরের দিন সকালে নিব বইলা ওই টাকা পাঠানোর কথা। এই জায়গায় তো টাকা ছাড়া কোনো বাঙালি কেউ হেল্প করবো না টাকা ছাড়া, ঠিক আছে। টাকা লাগবো না, তাও টাকা নিব তাদের জন্য, তারা প্রফিটের জন্য আর কি, তারা এইভাবে টাকা পয়সা খায়। তো করলো কি, আমার বললো কাফেলা কাজ, এই কাজ, ভালো কাজ, সবকিছু বইলে টইলে। আমিও নতুন, আমিও তো অত কিছু বুঝতেছি না, বাট সবকিছু বুঝতেছি না, তো নতুন। তো তারা করলো কি, আমরা দুইজন ছিলাম, একজনের আরেক জায়গায় কাজে দিছে, আমার দিছে আরেক জায়গায় সানায়া, ওইখানে সব সাপ্লাইয়ের কাজ হয়, সানায়া, জেদ্দা সানায়ার মধ্যে দিছে।
তো এই সানায়ার মধ্যে দিছে, যে তা সানায়ার মধ্যেই ছিলাম, সানায়ার মধ্যেই বলতেছে যে 1 মাস তুই কাজ কর, যে কাফেলা হইব, সবকিছু হইব। কাফেলা মানে এখানে তার এক কোম্পানির আন্ডারে থাকবো আমি, আমার আকামা সবকিছুই দিব। কাফেলা দিয়া এত শর্ট করে বুঝাই দিয়ে আপনাদের, কাফেলা হইলো আপনার কোম্পানির আন্ডারে থাকবেন, কোম্পানি আপনার আকামা টাকামা সবকিছু দিবে, এটারে বুঝি কাফেলা। কোম্পানি আপনার মানে আপনি কোম্পানির আন্ডারে আর কি। পরে এই কথা বললো, পরে 1 মাস কাজ করলাম। তো একদিনে কাজ করলে তো বোঝা যায়, ওই যে মানুষজনের সাথে কথাবার্তা বললে, যারা আছে তাদের সাথে কথা বললে তো বোঝা যায় একদিনের মধ্যে যে কি অবস্থা না। তো প্রথম দিনই বুঝে ফেলছি সবকিছু, আপনার কথাবার্তা বইলা, যেখানে কাজে গেছি এখানেও দেখছি, কথাগুলো বইলা বুঝতে পারছি। তো আমার কথা আমার বাসা মানুষ ছাড়া কাউকেই বিশ্বাস করে দিতে পারতেছিলাম না যে এই জায়গায় এরকম। আমার দালাল তো বুঝবই না, স্বাভাবিক, দালালরা চেতেছে কমের মধ্যে সেট করে দিতে। তো ওইখানে কোনো ব্যবস্থা হইল না। 1 মাস ছিলাম, 1 মাস, 1 মাসের বেশি ছিলাম, 1 মাস 6-7 দিন এরকম ছিলাম। তো কোনো ব্যবস্থা হইতেছে না, কাজ করতেছি, ডেইলি কাজ করতেছি 12 ঘন্টা, 13 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা। এই ঈদ যে গেল, কোরবানি ঈদে আপনার কোরবানি ঈদেও কাজ করছি, ঈদের দিনে কোনো ছুটি নেই, ঠিক আছে। 12 ঘন্টা 13 ঘন্টা রোদের মধ্যে কাজ, নানান ধরনের কাজ করছি, ঠিক আছে, নানান ধরনের কাজ। আপনার কাজ হইলো, বলি আপনাদের কাজগুলো হইলো, আপনার প্রথমে কাজ করছি হইলো টিস্যু ফ্যাক্টরিতে, ফাইন টিস্যু ফ্যাক্টরি, ফাইন সলিউশন টিস্যু ফ্যাক্টরি। পরে কাজ করলাম হইলো নুডলস ফ্যাক্টরিতে, লোড আনলোড আর কি। নুডলস ফ্যাক্টরিতে কাজ করার পরে পরে করলাম আবার আপনার কোরবানি ঈদে আপনার কাজ করলাম হইলো আবার ইয়েতে, এই একটা ওয়্যার হাউসে, ওয়্যার হাউস আর কি। আপনার দুম্বা, উট এগুলা কোরবানি হয়, তো দুম্বা, উট, তারপর আপনার খাসি, এগুলো আর কি কোরবানি হয়। তো ওইখানে প্রায় কাজ করলাম, ওই দিন কাজ করলাম। মানে রাত্রেবেলা রুমেই গেছি আপনার 2টা বাজে, 2টা বাজে যা ঘুমাইতে ঘুমাইতে 3টা বাজছে। 3টা বাজে ঘুমানোর মানে ঘুমাইতেও পারিনি, প্রায় 1 ঘন্টাও ঘুমাইতে পারিনি। পরে ডাকাডাকি করছে যে ফজরের আগেই রওনা দিতে হইব, জায়গা দূর ছিল অনেক। তো রওনা দিলাম, ঘুমাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। ওই সারা দিন কাজ কইরা টইরা, গরু টরু কাইটা, গরুর রক্ত টক্ত এগুলো পরিষ্কার করতে হয়েছে আমাদের, পানি টানি দিতে দিয়ে পরিষ্কার করতে হয়েছে এই জায়গা থেকে এই জায়গায়। বুঝে নিতে সাপ্লাই ভিসা বুঝবে না, আমি যাদের বলতেছি তারা বুঝবে কাজ কি, ঠিক আছে। আমি ওই ওই 2-3 মাসে আমি যে কাজ করছি সৌদি আরবে সেই সাপ্লাইয়ের মধ্যে, ওই কাজ মনে হয় না যে একটা, যারা সাপ্লাই আছে তারাই করছে, আর নর্মালি মনে হয় না যে আর অন্যান্য মানুষজনরা করবে। মানে সব ধরনের কাজ করা শেষ সৌদি আরব। ওইখানে কাজ করছি, তারপর পার্কের মধ্যে কাজ করছি হইলো আপনার বলদিয়ার কাজ হইলো যে আপনার পার্কের মধ্যে কোনো বোতল, খালি বোতল, কোনো ময়লা টয়লা থাকলে ওই নির্দিষ্ট জায়গা আছে, আমাদের হাতে ঝাড়ু আর ইয়ার মতো থাকতো, উম, একটা বক্সের মতো থাকতো আর কি, ওগুলাতে দিয়ে পরে ড্রাম থাকে বড় বড়, ওগুলাতে ফালা দিতে হবে। পার্কের মধ্যে আর কি কাজ, পার্কটা আর কি ক্লিন রাখা, টিস্যু টিস্যু পরে থাকলে ওগুলো আর কি উঠায় উঠায় রাখা। তো এই কাজ ছিল, ওগুলোও করছি। আরো কাজ আছে, এখন হয়েছে তো প্রায় এক্স্যাক্টলি মনে আসতেছে না কি কি কাজ করছি, এগুলোতে আরো কাজ আছে। তারপরে ওই কাজগুলা করলাম এই আপনার 1.5 মাসই ধরেন, 1.5 মাসই ছিলাম, 1.5 মাসের মতো কাজ করলাম। তো কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়ার কোনো খবর নেই, কোনো কিছু দেওয়ার খবর নেই। তো এখন কাজ করতেছি, স্বাভাবিক টাকা পয়সা না দিলে অবশ্যই কাজে কোনো আপনার মন বসবো না, কোনো
লাগবো না, আমি জানি যে এখানে কোনো কিছু হইব না, তো আমি কি কাজ করতে পারবো, বা ভিতর থেকে কাজের জন্য ওই আগ্রহটা আসবো না। তো পরে আপনার কি করবে এখন, কোনো ওয়ে পাইতেছি না। ছিলাম, থাকতে থাকতে সবকিছু বুঝানোর পর আমি আমার দালালকে বলছি যে আমারে এইখান থেকে আপনার কোনো কাজ দিতে হবে না, আপনি আমার টাকা দিয়ে দেন, আমার কাজের ব্যবস্থা করে নিব। তো পরে অনেক কথাবার্তা হওয়ার পর দালালের থেকে টাকা নিছি, বুঝছে। দালালের থেকে টাকা টোকা নিয়া আরো কিছু টাকা পয়সা অ্যাড করতে হয়েছে, এটা পরে বলি। দালাল থেকে টাকা নিয়ে আলাদা হয়ে গেলাম দালালের আন্ডার থেকে। পরে ওইখান থেকে ছুটে আসছি, ওই সানায় যেখানে কাজ করতাম ওইখান থেকে ছুটে আইসা আপনার ওইখান থেকে গেছি হইলো, আসছিল রিয়াদে। রিয়াদ এখানে আপনার মালাজ, ভাতা আল ভাতা বলে না, ভাতা মার্কেট, ওই ভাতা মার্কেটের মালাজে আসছি। মালাজে আইসা এখানে এক বড় ভাইয়ের কাছে আছি, বড় ভাইয়ের আন্ডারে ছিলাম, এখনো আছি। তো বড় ভাই আপনার গাড়ি চালায়, ফুড ডেলিভারি কি করে। তো বাহিরেও আমি, বাংলাদেশ থেকেও আমি ড্রাইভিং শিখে আসছিলাম, প্রাইভেট কার। তো পরে ওইখান থেকে শিখা এসা সামান্য নলেজ ছিল, আর বাকিটা ভাইয়ের সাথে এখানে থাকতে 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 প্রায় নলেজ নিতে নিতে এখন চালাচ্ছি গাড়ি। দোয়া করবেন আমার জন্য। লাইসেন্স করলাম, ওই দালালের টাকা আর এক্সট্রা কিছু টাকা পয়সা দিয়ে লাইসেন্স করে এই কিছুদিন ধরে আইডি চালাচ্ছি। দোয়া করবেন। তো কথা হইলো যে এখন কি সিস্টেমে চলে আপনাদের বুঝে, যে সবাই এখন সাপ্লাইতেই বেশি টানে কেন। বাঙালিটা এই দেশটারেও নষ্ট করে ফেলছে, বাঙালি যারা আছে এই দেশে তারা এই দেশটারে নষ্ট করে ফেলছে, টোটালি নষ্ট করে ফেলছে। তো যারা বাঙালি আছে তারা করে একটা সাপ্লাইয়ের একটা মানে রুম টুম নিয়ে রাখে, লোকজনের ভিসা দেয়, 3 মাসের ভিসা দেয়, দিয়ে আনে, আপনার সাপ্লাইয়ের কাজ করে। সাপ্লাইয়ের লোকজনরা সৌদি আরবে নিতেছে কিসের জন্য, সাপ্লাইয়ের লোকদের আকামা দিতে হয় না। একটা কোম্পানি যদি বাংলাদেশ থেকে লোক আনে, ওই লোকটার আকামা দিতে হয়, ওই লোকটার মেডিকেল ইন্স্যুরেন্স, ওই লোকের পিছনে অনেক খরচ আছে। কিন্তু একটা সাপ্লাইয়ের লোক যদি আইনা কাজ করায়, পার ডে হিসাবেই কাজ করায় বা পার ঘন্টা হিসাবে কাজ করায়, তাহলেও তাদের এত টাকা খরচ হয় না। ঠিক আছে, অসুস্থ কি ওগুলা তাদের দেখার বিষয় না, ওগুলা সাপ্লায়াররা বুঝবে। কিন্তু সাপ্লায়াররা কোনো কিছু বুঝে না, মাস শেষে ওই বেতন যা বলে, সব সাপ্লায়ার খারাপ না, মাস শেষে ওই যে বেতন যা ধরে তা দেয়, আর যেগুলা খারাপ ওইগুলা বেতন দেয় না। ঠিক আছে, আজকে দিব কালকে দিব করতে 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 মানুষগুলারে খারাপ একবারে মাইরা ফেলার অবস্থা করে ফেলে। ঠিক আছে, বিদেশ 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 করতে করতে মনে করেন মানুষজন একটা সময় অনেক কষ্টে ভুগে, না খেয়ে ভুগে। এই জায়গায় তো আসি, দেখতেছে অনেক মানুষজন। আপনাদের ইউটিউবে ফেসবুকে এগুলা অনেক ভিডিও আসবে, রিলস আসবে, তো ওগুলা দেখলেও আপনারা বুঝতে পারবেন। মনে হবে যে না, এগুলা ওই সময় যে সময় আসবেন ওই সময় মনে হবে যে এগুলা শুধু শুধুই, এগুলা হয় না, বা আমার কপালে কি আছে। শোনেন, কপালে আল্লাহ যেটা রাখছে সেটা তো হবেই, কিন্তু ভাই সচেতনতা নিজের কাছে। আপনি যদি সচেতন থাকেন, ঠিক আছে, আপনি ভালো কিছু করতে পারবেন। এমন না যে দেশে কোনো কিছু হয় না বা দেশে হবে না, হবে। দেশে চেষ্টা করেন, দেশেও হবে। আমি মনে করি যে বিদেশে যে টাকা দিয়ে আসবেন, না এসে দেশে কিছু ছোট কিছু দিয়ে আপনি ইনভেস্ট করে এটা কিছু করার ট্রাই করেন, পরে আপনি একটা সময় এটা দিয়ে কোনো বেনিফিট পাবেন। চেষ্টা করতে হবে, চেষ্টা করেন দেশে থেকে কিছু করার জন্য। ঠিক আছে, আমি সবাইকে এটাই বলবো। এখন বলতে পারেন যে দেশে, আপনি বিদেশে আছেন, আপনি তাহলে দেশে আসতেছেন না, বা বিদেশে থেকে এইভাবে এখন আছেন। আমার তো সেট হইতে হইতে প্রায় 6 মাস লাগছে। এই 6 মাস আমি কিভাবে সার্ভাইভ করছি এটা আসলে আপনাদের তো আর পাই টু পাই বলতে পারবো না।
6 মাস সার্ভাইভ করতেও আমার মনে করেন যে আরো টাকা লাগছে, প্লাস আরো আপনার কষ্ট হয়েছে, আকামা আর পাই নেই, এক্সপায়ার হয়ে গেছি। তো যদি নিজের আকামা নিজেও করি 3-3.5 লাখ টাকার মতো লাগবে প্রথমবার আকামা বানাইতে। তো অনেক কিছুই এই হিসাব বিবেচনা কইরা, যদি আপন লোক থাকে, আপন লোক দিয়ে যদি ভিসা দিয়ে আনে, ঠিক আছে, তাহলে আসেন। যদি একবারে রক্তের সম্পর্কের লোকজন হয়, ঠিক আছে, তাহলে আর নয়তো না, সেই বেটার। বেশি কিছু করেন, ঠিক আছে। আমরা তো আইসা পড়ছি ভাই, এখন আইসা পড়ছি, এখন যেহেতু আইসা পড়ছি, আমাদের তো এই টাকাটা তুলতে হবে যেভাবেই হোক। আমার যদি এই যে টাকাটা না লাগতো, আমি এয়ারপোর্টে যে সময় নাইমা আমার 5টা ঘন্টা, এটা বলিনি, এয়ারপোর্টে নামার পর 5টা ঘন্টা আমার সময় ব্যয় হয়েছে, কেউ নিতে আসে না। এই 5টা ঘন্টার মধ্যে আমার এরকম মনে হয়েছে যে আমার যদি এখানে এখন রিটার্ন টিকিট দিয়ে দেয়, আবার 1 টাকাও লাগবে না, আবার রিটার্ন টিকিট দিয়ে দেখ আমি চলে যাই, এরকম লাগছে। অচেনা দেশ, অচেনা সবকিছু, ঠিক আছে, ওইখানের মধ্যে মনে করেন যে ভোগান্তি এরকম। যাক, পরে আপনার এরকম এরকম এগুলো এগুলো হইল। তো এখন আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছি, দোয়া করবেন। ঠিকঠাক আছি, এখনো কাজ শুরু করছি নতুন নতুন, দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে। আর সচেতন করতেছি এইটাই, যে এখন এই দেশটা আগের মতো নাই, ঠিক আছে, আগের মতো নাই। এইগুলা যদি বুঝতে পারেন তাহলে ভালো থাকবেন। আর যদি না বুঝতে চান যে নিজেরটা নিজে, ওইটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট আপনাদের ইনফরমেশন গুলো দিলাম। এখানে আমার এরকম হয়েছে যে আসলে বিদেশে আসলে মানুষজন চিনতেও পারবেন, আর কি যে কষ্ট, পরিবারের সাথে ছিলেন, মা বাবার কাছে ছিলেন, বুঝতে পারবেন না যে জীবনটা আসলে কি। বিদেশ যে করতেছে বা যারা করছে, তারা বুঝতে পারবে যে শুরুতে শুরুতে কতটা সাফার করতে হয় একটা মানুষের, ঠিক আছে। তো দোয়া করি সবাই ভালো থাকেন, আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো থাকি, ঠিক আছে। সৌদি আরবে এইখান থেকে এইখানে, এইখান থেকে নানান জায়গায় আমার যাওয়া হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ আর কই কই নেয়, দেখি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে। তো এই ছিল কথা দিন শেষে, যে সৌদি আরবে এখন যদি কেউ আসার ইচ্ছা থাকে, আমি বলবো যে আইসেন না, সৌদি আরব আইসেন না, ঠিক আছে। অন্যান্য রাষ্ট্রে চেষ্টা করতে পারেন, অন্যান্য রাষ্ট্রে যদি কেউ থাকে ওটাও জানেন তাদের থেকে, যে কি কি অবস্থা আছে, বা কি অবস্থা, দেশটার অবস্থা কি চলতেছে না চলতেছে। চেষ্টা করেন ভালো একটা মানুষ দিয়ে আসার, ঠিক আছে। উল্টা পাল্টা কারো দিয়ে না আইসা চেষ্টা করুন ভালো একটা মানুষের কাজ দিয়ে আসা, ঠিক আছে। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আর বড় না করি, কথা শেষ আমার। এটার মধ্যে অনেক কথা ছিল, আরো সংক্ষেপে বললাম, কষ্টের সাইড বাদ দিয়ে বললাম, কারণ সব জায়গায় সব কিছুতে কষ্টের জিনিস বলাও যায় না, বুঝানো যায় না, ঠিক আছে। কারণ এই ভিডিওটা আহ, আপনাদের সাথে সাথে আমার ফ্যামিলি মেম্বাররাও দেখবো, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম।